আমার বক্তব্য হচ্ছে এদিকে ওখানে ধরেন ভারতের যারা আপনার প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তারপরে থিঙ্ক ট্যাঙ্ক, এরা কিন্তু বলা শুরু করে গেছে যে তাদের চিকেন নেক বড় করতে হবে। 20 কিলোমিটার আছে, 20-22 কিলোমিটার। এটা যদি চীন বা যে কোনো শত্রু দেশ এটা যদি বন্ধ করে দেয়, তাহলে এখানে আপনার বহিঃশক্তি এটা বন্ধ হলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সময় ম্যাচুর হওয়ার আগে সত্য বলাটা ভুল। আমি মনে করি উচ্ছ্বাস যেটা আমরা দেখতে পাচ্ছি, এই উচ্ছ্বাসে আমি খারাপ কিছু দেখি না। বিকজ চীনের সাথে আমাদের সম্পর্ক করা দরকার। চীন হচ্ছে এখন পৃথিবীর রাইজিং সুপার পাওয়ার, ফলে আমাদের অবশ্যই তাদের সাথে সম্পর্ক করতে হবে। কিন্তু এই উচ্ছ্বাসের বাইরে আমাদের প্রকৃত প্রাপ্তিটা এখনো আমি ঠিক পরিষ্কার হয়ে উঠি নাই। চায়নার কাছে শেখ হাসিনা প্রিয় ছিল, চায়নার কাছে ইউনূস প্রিয় ছিল, চায়নার কাছে তারেক রহমান প্রিয় হবে, এটা অস্বাভাবিক কিছু না। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর, গন্তব্য মালয়েশিয়া ও চীন। সংসদে এই সফরকে অভূতপূর্ব সাফল্য উল্লেখ করে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, বাংলাদেশ ফার্স্ট নীতিতেই দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। অন্যদিকে এই সফরে স্বাক্ষর হয়েছে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি। সামনে এসেছে তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহযোগিতা, বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব, পররাষ্ট্র ও প্রতিরক্ষায় 2+2 সংলাপ, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর আশ্বাস এবং রোহিঙ্গা সংকটে নতুন কূটনৈতিক উদ্যোগের বার্তা। কিন্তু বড় প্রশ্ন হলো, এসব কি কেবল কূটনৈতিক প্রতিশ্রুতি, নাকি বাংলাদেশের জন্য বাস্তব অর্থনৈতিক ও কৌশলগত অর্জনের ভিত্তি? বাংলাদেশ ফার্স্ট নীতি বাস্তবে কতটা সফল? চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কি নতুন সুযোগ তৈরি করবে, নাকি আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন ভারসাম্যের পরীক্ষা শুরু হবে? আর সংসদে সর্বদলীয় সমর্থনের পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বাস্তবায়ন? বাংলাদেশ ফার্স্ট ও রাজনীতি, এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনা। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআই সেল স্টিল। আজকের আলোচনায় আমার সঙ্গে যুক্ত হবেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার সর্বডান থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। এরপরেই আছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সে সঙ্গে আরও আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক। 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম, মালয়েশিয়া ও চীন সফর থেকে প্রধানমন্ত্রীর অর্জন কি? আপনাকে ধন্যবাদ, সহ-আলোচকদের ধন্যবাদ, দর্শক শ্রোতা। একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। ধরেন, ভারত, চীন, মালয়েশিয়া 3 দেশের তরফ থেকে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তাদের স্টেট ভিজিটের জন্য দাওয়াত দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তি করা ছিল আগেই, ধরেন তিনি প্রধানমন্ত্রী নির্বাচনের 3 দিন আগে। তো এমনি ওই বাণিজ্য চুক্তিতে কিন্তু বাংলাদেশ অনেকগুলো শর্তে যুক্ত আছে, বন্দী আছে আমি মনে করি। তো সুতরাং ভারতের সাথেও কিন্তু এই মুহূর্তে অনেক সম্পর্কে টানাপোড়েন আছে। তো এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চীনের কিন্তু বৈরিতা বেশ তুঙ্গে। ওটা আপনি যদি বাণিজ্য চুক্তিও দেখেন তখনও শর্ত দেওয়া আছে চীনের বিষয়ে। তো এই জন্যে আমার মনে হয় প্রথম থার্ড আপনার দেশ হিসাবে মালয়েশিয়া ভিজিটে গেছে। তো মালয়েশিয়া তো অভূতপূর্ব রিসিপশন দিয়েছে এবং সেখানে আপনি দেখেন গান টান রিলিক বাজিয়ে নৃত্য টিত্য করে একটা ভয়াবহ কাণ্ড, এটা তো পুরো ভাইরাল হয়ে গেছে সারা বাংলা ভাষীদের মধ্যে। তো সেখানে কিন্তু মালয়েশিয়াতে আমাদের যে সমস্যাগুলি ছিল, ধরেন ম্যান পাওয়ার সমস্যা, অনেক দিন ম্যান পাওয়ার যায় না, সেটাতে আশ্বস্ত হয়েছে। তারপরে আসিয়ানে যদি যুক্ত হতে চায় বাংলাদেশ, সেখানে আপনার আনোয়ার ইব্রাহিম বলেছেন যে এটাতে সহযোগিতা করা হবে। তারপরে আমরা তো পাম অয়েল আনি, এটাও আছে। তো তারপরে ধরেন ওখানে সোলার এনার্জি চীন থেকেই নিয়েছে, সোলার এনার্জি। এছাড়াও আরও সহযোগিতা, তার যদিও এটা অত হয় নাই, ওখানে তত কিছু হয় নাই। ওখান থেকে তারপরে চায়না গেছে। চায়না গেলে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ধরেন ভারত, আপনি খেয়াল করে দেখেন ভারতের সাথে আমাদের টানাপোড়েনটা এখন পুশিন চলছে। পুশিন হলো 1950 সালে ব্রিটিশ আমলে,
যে পুশিন যে বাংলাভাষী আসামিদের পুশিন করা হবে। এবং এখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু বলছে সেই আইন সেই রকম আদলে পুশিন করা হবে। এখন পুশিনে আমার বক্তব্য হচ্ছে ভারত এবং বাংলাদেশের কিন্তু প্রোটোকল স্বাক্ষর করা আছে, তার জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী, এছাড়াও অনেকগুলা আপনার প্রোটোকল স্বাক্ষর করা আছে। তো আইন টাইন না মেনে আবার আপনি জানেন যে জাতিসংঘ থেকেও আপনার এই পুশিন কন্ডেম করেছে, সেখানেও বলেছে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে একটা দেশ থেকে আরেকটা দেশে পুশিন না মানে অনুপ্রবেশকালে পাঠানো, কিন্তু সেটা তো মানছে না। এখন ভারত ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতগুলো রেস্ট্রিকশন দেওয়া ছিল, ভিসা থেকে শুরু করে সব রেস্ট্রিকশন বহাল রেখেছিল। হ্যাঁ, তো আপনি খেয়াল করে দেখেন যে যখন চীনে গেছে তখনই কিন্তু ইমিডিয়েটলি কোনো দাবি দেওয়া নাই, সেই ভিসা যে নিষিদ্ধ করেছে সেটা কিন্তু উড্র করে ফেলছে ভারত। তা আমার বক্তব্য হচ্ছে এদিকে ওখানে যারা ভারতের যারা আপনার প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তারপরে থিঙ্ক ট্যাঙ্ক, এরা কিন্তু বলা শুরু করে গেছে যে তাদের চিকেন নেক বড় করতে হবে। 20 কিলোমিটার আছে, 20-22 কিলোমিটার, এটা যদি চীন বা যে কোনো শত্রু দেশ এটা যদি বন্ধ করে দেয় তাহলে এখানে আপনার বহিঃশক্তি এটা বন্ধ হলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। তো ভারত কাটার নাম তিনি লিখেছেন এবং বহুবার সরকারকে জানিয়েছেন যে আমাদের রংপুর বিভাগ কিনতে হবে, যদি না কিনে দেয় $20 বিলিয়ন, তাও বলে দিছে। যুক্তরাষ্ট্র যেমন ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা কিনেছিল ওরকম বাণিজ্য করার জন্য, তো ওরকম কিনতে হবে। যদি না দেয় তাহলে সেখানে সামরিক শক্তির করছে, সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। এদিকে আবার অন্য অন্য বিশেষজ্ঞ বলছে যে আমাদের নাকি ফেনি চিকেন নেক, হ্যাঁ, সুতরাং ফেনি চিকেন নেক কেটে আপনার চিটাগাং থেকে শুরু করে 3 হিলটেক্স আলাদা করে ফেলবে এবং এই রংপুর এবং এই দুটাকে আপনার হিন্দু ল্যান্ড ঘোষণা করবে। হ্যাঁ, তো সুতরাং আমাদের বিকল্প কি? আমাদের বিকল্প তো নাই। আমাদের দেশ ভেঙে দিতে চায়, দখল করতে চায়, এরকম হিন্দু কিন্তু বাংলাদেশ কিন্তু সিকিম সহ প্রায় 3টা রাজ্য কিন্তু 3টা ভূখণ্ড তারা দখল করেছে। সুতরাং আমাদের দেশটা কিন্তু এখন এরকম একটা জাংশনে এসে দাঁড়িয়েছে। আপনারা দেখেন সিকিমের লেন্দুক দর্জি, শেখ হাসিনাকে তো যে সরকারি আসে তাকে লেন্দুক দর্জি বানাতে চায়, শেখ হাসিনাকেও লেন্দুক দর্জি বানাতে চেয়েছে। সে বলছে না যে যা কিছু দিছি ভারত মনে রাখবে। এখন শেষ পর্যন্ত শেখ হাসিনা কিন্তু মানে নাই, তাকে আপনার পালাতে হয়েছে এবং রাষ্ট্র তাকে আশ্রয় দিয়েছে। তখন এখন যেটা হয়েছে, তা আমার কথা হচ্ছে যে ধরেন আমাদের যে ফেনী অঞ্চল চিটাগাঙে ঢোকার সময় যেটাকে চিকেন নেক বলা হচ্ছে, এটা তো আসলে চিকেন নেক না, কারণ সমুদ্র পথ দিয়ে আমরা যেতে পারবো। এখানে চীন বলছে যে চীন মায়ানমার দিয়ে বাংলাদেশে এসে তারা একটা অর্থনৈতিক করিডোর করবে, সেটা এসে ওই আপনার কক্সবাজারে এসে ঢুকবে আর কি। তাহলে আমি যদি বলি যে ভারতের যদি ধরেন এরকম থাকে, কারণ তারা তো আগে করেছে 3-4টা জায়গা দখল করেছে, তো সুতরাং তাহলে এটা একটা ঠেকানোর ব্যবস্থা থাকবে। 2 হচ্ছে ধরেন আমেরিকার সাথে যে বৈরিতা চীনের, তাতে করে আমেরিকাও তো এখন স্যাংশন দিতে পারে, আমেরিকাও একটা ব্যবস্থা নিতে পারে। সুতরাং চীন যদি পক্ষে থাকে, আমার কথা হলো পক্ষে থাকে, চীন যদি মোটামুটিভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকে, চীন তো আমাদের একটা প্রোটেকশন এরিয়া হতে পারে, সেখানে হয়তো আমাদের রিস্ক আছে, তো রিস্ক তো নিতেই হবে। দেশ যেখানে থ্রেটেন হয়ে গেছে, দেশের ভূখণ্ড যখন থ্রেটেন হয়ে গেছে, তখন তো রিস্ক, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিছে, বেগম খালেদা জিয়া জীবন দিছে, ছেলেও প্রয়োজনে জীবন দেবে। আমি তো মনে করি এটা কারেক্ট, আমাদের বিকল্প নাই। ধরেন তিস্তা আরেকটা বলি, তিস্তা আপনার তিস্তা ব্যারেজ করতেছে, ধরেন এটা মহাপরিকল্পনা। তিস্তা ব্যারেজ করলে তো তারা এই যে আন্তর্জাতিক নদীগুলোর যে পানি আটকায় দেয়, সেটা তো আর জুত হবে না।
তিস্তা ব্যারেজ দিয়ে, মহা ব্যারেজ দিয়ে এটাকে আটকাই দিবে। এই জন্য আমরা ধরেন ঠাকুর ইয়েতে যদি নীলফামারীতে আন্তর্জাতিক এয়ারপোর্ট করার কথা, চীন সাহায্য করতে চায়, এটা দেখে তো ভারতের অনুকম্পা শুরু হয়ে গেছে, কারণ নীলফামারী তো ভারতের কাছাকাছি, চিকেন নেকের কাছাকাছি হয়ে গেল। তারপরে ধরেন আমাদের চিটাগাং বন্দর, মংলা বন্দর, এটা আধিপত্য করবে, এটাকে মানে দক্ষিণ এশিয়ার জন্য কেন্দ্র বানাতে চায়। তো যদি এটিগুলো সত্যি করে, তো ভারতের সাথে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চীনের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আপনার বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে তখন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কিন্তু আপনার ওই যে আপনার তাইওয়ানকে এখানে অফিস খুলতে দিয়েছিল। চ্যালেঞ্জগুলোকে কি আমি পরবর্তী অংশে আবারও ফিরছি সেই আলোচনায়। ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ। সরওয়ার তুষার, প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীন সফর প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশ ফার্স্ট নীতিতে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। এবং পররাষ্ট্রমন্ত্রীও বললেন যে বাংলাদেশ ফার্স্ট নীতির বড় ধরনের সাফল্য দেখা গেছে। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ ফার্স্ট নীতি কিভাবে আগের পররাষ্ট্র নীতি থেকে আলাদা? আপনাকে ধন্যবাদ। আগের পররাষ্ট্রনীতির চেয়ে আলাদা এই জায়গায় যে আগে আমাদের কোনো পররাষ্ট্রনীতি ছিল কি না এটা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব। এখান থেকে এবার নতুন নির্বাচিত সরকার আসার পরে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়া এবং চীনে সফর করলো। ফলে এই দিক থেকে এটা আগের তুলনায় কিছুটা তো আলাদা বটেই, কিন্তু এটা কতটা আমাদের জন্য উপকারে আসবে, বেনিফিট আমরা কতটা পাবো, এটা আরও ইয়েট টু সি। মানে একটা তো এটার পুরো সফরের একটা পজিটিভ ভাইব সারা দেশে আছে, সরকারি দল বিরোধী দল সবাই মোটামুটি সন্তুষ্ট, এটা বোঝা যাচ্ছে। আজকে তো পার্লামেন্টে একটা সর্বদলীয় ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন। এই উচ্ছ্বাস খারাপ নাই, উচ্ছ্বাস ঠিক আছে, এবং আমরা এটা পজিটিভলি দেখছি। কারণ চীন একটা কথা ভালো বলেছে যে তারা পিপল টু পিপল কানেকশন করতে চায়, বাংলাদেশের সাথে চীনের জনগণের সম্পর্ক করতে চায়, এটা খুব ভালো। এখন যে বিষয়গুলো এখানে প্রধানত আলোচনায় এসেছে সেখান থেকে আমরা কতটা কি পাচ্ছি এটা সামনের দিনগুলোতে বলা যাবে। কারণ এই উচ্ছ্বাসের মধ্যে আমরা যেন এটা ভুলে না যাই যে এখানে কিছু ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গিরও ব্যাপার আছে, কিছু জিনিস আমাদের ক্রিটিক্যালিও দেখা দরকার আছে। কিছু জিনিস আরও বেশি মনোযোগের দাবি রাখে, যেমন 2+2 একটা কথা বলা হয়েছে ফরেন এবং ডিফেন্সে। তো যখনই ডিফেন্সের প্রশ্নটা আসে তখন কিন্তু এখানে অনেকগুলো বিষয় চলে আসবে এবং সেখানে কিছু ঝুঁকিও থাকতে পারে। তো সেখানে কিভাবে আমরা আমাদের ইন্টারনাল সিকিউরিটি এবং সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় যে গোপনীয়তা আমাদের নিজস্ব, এটাকে ঠিক রেখে তারপর সম্পর্কটা করছি ডিফেন্স লেভেলে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখতে হবে সেটা। দ্বিতীয় করিডোরের প্রস্তাব করা হয়েছে, সেটি বাস্তবায়নের চ্যালেঞ্জ কি? করিডোর আমার মনে হয় যে যতগুলো বিষয় এখানে আলোচনা এসেছে, করিডোর, তিস্তা, ট্রেড, হ্যাঁ, এর মধ্যে করিডোরের বিষয়টাই সবচেয়ে সেন্সিটিভ। কারণ হচ্ছে যে এর আগে যখন এটা আওয়ামী লীগ আমলে পরিকল্পনা ছিল তখন এটা ইন্ডিয়াকে যুক্ত করে পরিকল্পনা ছিল, ইন্ডিয়ার নর্থ ইস্ট রিজিয়নের একটা অংশকে। এখন যেহেতু ইন্ডিয়াকে সঙ্গত কারণে বাদ দিয়ে এটা হচ্ছে মিয়ানমার হয়ে আমাদের এখানে, এটা একটা মানে সিকিউরিটি রিস্ক তৈরি করতে পারে। স্পেশালি ইন্ডিয়া তো এটা চুপচাপ বসে বসে দেখবে না। আমি এটা ধরেন অর্থনৈতিক করিডোর শুনতে খুব ভালো, এবং অর্থনৈতিক করিডোর শেষ পর্যন্ত কিন্তু শুধু অর্থনৈতিক থাকে না, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয়ত এটা যদি আমরা মেনটেন করতে পারি চীনের সাথে, মিয়ানমারকে কনভিন্স করে, এটা আরও ভালো। কিন্তু এখানে কিছু রিস্ক তৈরি হবে, সেটাও যেন আমরা আমলে নেই, মানে সরকারকে এটা ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে যে কী রিস্ক আসতে পারে। মিয়ানমারের যে বর্তমান পরিস্থিতি আগামী মানে যতটুকু আমরা সামনে দেখতে পাই, কবে এটা ঠিক হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। বিশেষত রাখাইন অঞ্চলে সামরিক জান্তার এই মুহূর্তে নিয়ন্ত্রণ খুব একটা নাই। এখন আমরা যখন আপনার এই করিডোরটা করতে চাইবো তখন কিন্তু আপনি কথা বলবেন অফিসিয়াল অথরিটির সাথে। যদিও এখন অনেকে বলছেন যে এখানে যেহেতু দুটো অথরিটি প্যারালাল কর্তৃত্ব তৈরি হয়ে গেছে, অন্তত রাখাইনে একটা নন স্টেট অ্যাক্টর অর্থাৎ আরাকান আর্মি, আর একটা সে দেশের এই মুহূর্তে ডিফেক্টো সরকার জান্তা, আপনাকে বাংলাদেশ হিসেবে দুই পক্ষের সাথেই যোগাযোগ রাখতে হবে। নন স্টেট অ্যাক্টরদের সাথে কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভাষায় আপনি কথা বলবেন, যোগাযোগ রাখবেন, সেটাও বের করাটা একটা মুনশিয়ানার বিষয়। এগুলো সব ঠিক আছে, বাট আপনি যদি শুধু সামরিক জান্তা, যেহেতু সামরিক জান্তার সাথে চীনের অত্যন্ত ভালো সম্পর্ক, তাদের সামরিক জান্তার সাথে মিলে এখানে একটা করিডোর করেন, সো আরাকান আর্মিকে কেউ এখানে উস্কানি দিতে পারে,
আমি ধরেন যদি নাম নাও বলি, কেউ উস্কানি দিয়ে এটাকে ডিস্টেবিলাইজ করতে চাইতে পারে, তো সেখানে আমাদের অর্থনৈতিক করিডোরের যে আপনার একটা স্ট্যাবিলিটি প্রয়োজন, সেটাও কিন্তু একটা ঝুঁকির মুখে পড়বে। এই বিষয়গুলো কিভাবে, কারণ আমরা কিন্তু এখানে শুধু শুনতে পাচ্ছি যে করিডোর হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, তাতে সিকিউরিটি প্রশ্ন, এগুলো কিন্তু এখানে এই অন্তত এই সফর থেকে বোঝা গেল না। আমরা সামনে দেখতে হবে যে সেটা কিরকম হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ট্রেডের ক্ষেত্রে। ট্রেডের ক্ষেত্রে আমাদের ট্রেড ইমব্যালেন্স চীনের সাথে, এটা কিন্তু মারাত্মক। 24 বিলিয়ন রেসিপ্রোকাল ট্রেড আমাদের আছে চীনের সাথে, সেখানে বাংলাদেশ এক্সপোর্ট করে মাত্র $1 বিলিয়ন, $1 বিলিয়ন সমপরিমাণ। বড় একটা বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, বিরাট মারাত্মক। এখন এটা আপনি গ্যাপ মেটানোর জন্য কি বলে এসেছেন, তারা কি প্রতিশ্রুতি দিয়েছে? আর প্রতিশ্রুতি দিলেও তো হবে না, তারা তো আওয়ামী লীগ আমলেও কিন্তু চীন কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, পরবর্তীতে সেগুলো কিন্তু আর খুব বেশি ফলো আপ করা যায় নাই। ফলে ট্রেড ইমব্যালেন্স কমানো একটা সরকারের জন্য মেজর চ্যালেঞ্জ। এবং আপনি তো বিডার চেয়ারম্যান সাহেবকে নিয়ে গেছেন, ফলে কতটুকু ইনভেস্টমেন্ট সিক করতে পারেন বা কতটুকু ইনভেস্টমেন্ট আনতে পারলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে। এবং আমরা এখন যে ধরনের অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছি, কতটা আমরা চীনের সহায়তা বা অর্থনৈতিক সহায়তা, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয় নাই। ঠিক আছে, সেটাও আমাদের জানা দরকার পরিষ্কারভাবে। ফলে আমি মনে করি উচ্ছ্বাস যেটা আমরা দেখতে পাচ্ছি, এই উচ্ছ্বাসে আমি খারাপ কিছু দেখি না, বিকজ চীনের সাথে আমাদের সম্পর্ক করা দরকার। চীন হচ্ছে এখন পৃথিবীর রাইজিং সুপার পাওয়ার, ফলে আমাদের অবশ্যই তাদের সাথে সম্পর্ক করতে হবে। কিন্তু এই উচ্ছ্বাসের বাইরে আমাদের প্রকৃত প্রাপ্তিটা এখনো আমি ঠিক পরিষ্কার হয়ে উঠি নাই। মানে যে প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে সেখানে কতগুলো কমিটমেন্টের ব্যাপার দেখা যাচ্ছে, এর কতটা আমরা পাবো এটা আরো কিন্তু মানে আমি মনে করি যে সরকারের হচ্ছে খোলামেলা দেশবাসীর কাছে এই উচ্ছ্বাসে তো আপনাকে সবাই স্বাগত জানিয়েছে, আপনাকে বিরোধী দল সমর্থন করছে, আপনাকে দেশের মানুষ সমর্থন করছে, তাহলে আপনার এখানে রাগ ঢাকার কিছু নাই, এখানে ইগোর কোনো ব্যাপার নাই, এখানে প্রেস্টিজের কোনো বিষয় না। আপনাকে বলতে হবে আমি এই পেয়েছি, শুধু 13টা মেমোরান্ডাম নট এনাফ, আরও কি কি আমরা অর্থনৈতিক সহায়তার যে ব্যাপার পেলাম, অন্যান্য যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটার কোনো ডিটেইলড আপনার স্কেচ তারা করতে পেরেছে কিনা, যেমন করিডোর 2+2 যে আলোচনা ইত্যাদি। তিস্তার ক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, তিস্তা চীন বাস্তবায়ন করে দেবে এরকম কোনো আলোচনা এইখানে আসে নাই। ফলে সরকার এটা জনগণকে সত্য কথা বলা উচিত। এখানে বলা হয়েছে যে আপনারা করেন, আমরা সহায়তা করব, দুই জিনিস। কিন্তু চীনের কাছ থেকে যদি আমরা নদী ব্যবস্থাপনায়, তারা যেহেতু অত্যন্ত দক্ষ এই বিষয়ে, আমাদের তো আরও নদী আছে, সেই নদী ব্যবস্থাপনার কোনো সহযোগিতা নিতে পারি সেটা ভালো। কিন্তু এখানেও একটা বড় ইস্যু হচ্ছে 54টা অভিন্ন নদী আপনার যে দেশের সাথে, তাকে বাদ দিয়ে কিন্তু এখানে আপনি চীনের সাথে এটা করতে পারবেন না, তারা এটা ভালোভাবে নেবে না। ফলে অনেকগুলো ইস্যু কিন্তু সরকারের জন্য আছে, অনেকগুলো জটিলতা আছে, মানে ঝুঁকিগুলো বিবেচনায় নিতে হবে অবশ্যই। এবং এটা বলে শেষ করি যে এই উচ্ছ্বাস আর এক সপ্তাহ পরে থাকবে না, তখন আপনাকে রিয়েল টাস্ক, রিয়েল অর্জন মানুষ মেলাতে চাইবে, সেইটার জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার। জনাব মাহবুব কামাল, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর হলে ভারত বিষয়টিকে কিভাবে দেখবে সেটি একটি প্রশ্ন। সেই সঙ্গে যুক্ত করি যে এই যে করিডোর, তিস্তা এবং 2+2 এগুলোকে আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ নাকি ভূ রাজনৈতিক এক ধরনের চ্যালেঞ্জও তৈরি করছে? প্রথমে একটা বিপদের কথা বলি, সেটা হলো দেখেন এস্টাবলিশড অথরিটি যেসব বিষয়কে বলে ঠিক আছে, সেসব বিষয়কে যদি বেঠিক বলা হয় এটা খুব বিপজ্জনক। আর একটা হলো সময় ম্যাচুর হওয়ার আগে সত্য বলাটা বিপজ্জনক, যে আগাম সত্য বলাটা একটু বিপজ্জনক। হ্যাঁ, যেমন ধরেন যে গ্যালিলিও 400 বছর আগে সত্য বলতে বলে সে বিচারের সম্মুখীন হয়েছিল। যাই হোক, দেখেন প্রধানমন্ত্রীর কথা এবং পররাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে কিন্তু একটু গ্যাপ আছে, খেয়াল করছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে চেষ্টা করেছি, আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনার কথাটা হলে সফল হয়ে গেছেন, এই সাকসেসফুল। তিনি বলেছেন চীন বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে। হ্যাঁ, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন চেষ্টা করেছি, ওনার স্টেটমেন্টটা কিন্তু একটু কনজারভেটিভ, ঠিক আছে? এবং আমি মনে করি এইটাই নর্মাল, এটি সেন্সিবল। মানে পররাষ্ট্রমন্ত্রী এটা হচ্ছে মানে ওটা কি বলে, খুব এক্সাইটেড হয়ে গেছেন। যাই হোক, প্রধানমন্ত্রী যে এক্সাইটেড হন নাই, তিনি নর্মাল আছেন, এটা আমার জন্য খুব ভালো খবর। দেখেন, কোনো বিষয়ে কে কি বলবে না বলবে এটা কিন্তু আগাম বলে দেয়া যায়। যেমন ধরেন বাজেট, না, বাজেট দেওয়ার আগেই কিন্তু আগের দিনে আপনি বলে দিবেন যে সরকারি দল বলবে এইটা গণমুখী বাজেট, এইটা মানুষের কল্যাণ করবে, আর ক্রিটিক যারা তারা বলবে এটা গণবিরোধী বাজেট। এই নানা প্রবলেম দেখা, আর সরকার বলবে যে এটা আগেই বলে দেবে। বাংলাদেশ এইটাই, মানে কেউ মুখ খুললেই আমরা বলে দিতে পারি, লোকটাকে দেখে বলে দিতে পারি এখন উনি কি বলবেন, ঠিক আছে? আমি একবার লিখছিলাম যে কবিতায়
হৃদয় বিনা জগৎ এই তিনটা শব্দ আছে, বুঝতে হবে এটা রবীন্দ্রনাথের কবিতা। তো এগুলি বোঝা যায় আগে থেকে, এগুলি শোনারও দরকার পড়ে না। দেখেন প্রধানমন্ত্রী কেন ইন্ডিয়ায় না গিয়ে, এই ইয়েটা কি হওয়া উচিত ছিল যে যেহেতু ইন্ডিয়া হচ্ছে আমাদের একেবারেই নেইবারিং এবং ইন্ডিয়ার সাথে অনেক ঝামেলা আছে, ওখানে না গিয়ে উনি কেন মালয়েশিয়া এবং চীনে, এটা একটা প্রশ্ন, তাই না? কারণগুলি কি হতে পারে? একটা হতে পারে যে বর্তমান সরকার পররাষ্ট্রনীতিকে পুনর্গঠন করতে চাচ্ছে, এটা একটা হতে পারে। দ্বিতীয় হইতে পারে যে এই সরকার মানে একক কোনো পরাশক্তি বা আঞ্চলিক শক্তির উপর নির্ভরশীল হতে চাচ্ছে না। 3 নম্বর হইতে পারে ইন্ডিয়াকে একটু ভয় দেখানো, গেলাম না তোমার এখানে। 4 নম্বর হইতে পারে এটা একটা জনতুষ্টিমূলক সিদ্ধান্ত যে এদেশের মানুষ যেহেতু বাই অ্যান্ড লার্জ অ্যান্টি ইন্ডিয়ান, সেহেতু এই জনগোষ্ঠীকে সন্তুষ্ট করা, এটা একটা হতে পারে। আর একটা হইতে পারে সেটা হলো যে কাঁচা টাকা দরকার সরকারের, টাকার দরকার ইন দি সেন্স সরকার এখন টাকার ক্রাইসিসে আছে, অলরেডি প্রচুর টাকা, প্রায় ৭২,০০০ কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে এবং নানা রকম আপনার এটাকে কি বলে সোশ্যাল সেফটি নেট শুরু করে অনেক প্রোগ্রাম হাতে নিচ্ছে, অনেক টাকার দরকার। এখন থোক টাকা দেওয়ার মতো চায়না, জাপান এই দুটা দেশই থোক টাকা দিতে পারে। হতে পারে যে একটা মানে একটা আর্থিক প্রবাহ আনার জন্য ওখানে আমি এই কতগুলি প্রবেবল কারণ আমি বলতেছি, হইতে পারে। আপনি কারণগুলো তুলে ধরেছেন জনাব মাহবুব কামাল, কিন্তু আমরা যদি এই সফরের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্ভাবনা আপনার কাছ থেকে জানতে চাই, আমরা জানবো বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র নিবেদন করছে আড়াই স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, এই সফরের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্ভাবনা কি দেখেন? শুনেন, চায়না থেকে কি সম্ভাবনা দেখি এর আগে আমাকে চায়নার রাষ্ট্রীয় চরিত্রটা আমাদের বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা সব বুঝতে পারবো না। চায়না দেখেন, চায়না দেশটা শাসন করছে একটা কমিউনিস্ট পার্টি, কিন্তু এখানে কমিউনিজমের কও নাই, ঠিক আছে? এটা একটা ইডিওলজিবিহীন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র বিজনেস এবং কমার্স ছাড়া কিছু বোঝে না। এবং চায়নার কাছে কিন্তু আমাদের দেশে বা যে কোনো দেশে গণতন্ত্র থাকলো না, এটা মিলিটারি শাসন, না এটা স্বৈর শাসন, না এটা মৌলবাদী শাসন, এটা ম্যাটার করে না। সব ধরনের সরকারের সঙ্গে তারা কাজ করতে রাজি আছে যদি বিষয়টা হয় কমার্স অ্যান্ড ট্রেড। যেমন ধরেন, চায়নার কাছে শেখ হাসিনা প্রিয় ছিল, চায়নার কাছে ইউনুস প্রিয় ছিল, চায়নার কাছে তারেক রহমান প্রিয় হবে, এটা অস্বাভাবিক কিছু না। এবং চায়নার যে ইডিওলজি বলতে কিছু নাই, সেটা আমরা 71-এ সবচেয়ে ভালো বুঝছি। 71-এ পাকিস্তানের মিলিটারি শাসকের পক্ষ নিছে তারা, এবং আমেরিকা পাকিস্তান এই বলয়ের মধ্যে চায়না ঢুকে গেছিল। যাই হোক, চায়না আন্ডারস্ট্যান্ডস নাথিং এক্সেপ্ট বিজনেস, ঠিক আছে? তো ফলে ওখান থেকে, এবং যে কারণে চায়না ক্যান নেভার বি এ গুড ফ্রেন্ড, কখনোই আপনার ভালো বন্ধু হইতে পারবে না, ঠিক আছে? এইটা বলে না যে বিপদের দিনে যে পাশে থাকে সে ভালো বন্ধু, চায়না কখনোই আপনার বিপদে আসবে না, ঠিক আছে, তার স্বার্থ যদি না থাকে। এখন আপনি বলতেছেন যে অর্থনৈতিক না, দেখেন এখানে অনেক ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা হচ্ছে যে চায়না ট্যুরটা হয়েছে আপনার আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেইটার সাথে কনফ্লিক্ট করে গেছে, ঠিক আছে? আপনি যে চায়নার থেকে জিনিস কিনবেন বা চায়নার সিকিউরিটিকে আপনি প্রাধান্য দিবেন, এটা পারবেন না যদি আপনি মার্কিন চুক্তি দেখেন। ওখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে কোনোখান থেকে যদি জিনিস কিনতে হয়, কোনো বিজনেস করতে হয়, তাহলে আমেরিকার পারমিশন লাগবে। যদি কনফ্লিক্ট করে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে? বলতেছি, আমাকে আসতে দেন। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে চায়না আমেরিকার সিকিউরিটি কনসার্ন যেখানে আছে, চুক্তিতে আছে, কিন্তু আমেরিকার সিকিউরিটি কনসার্ন যেসব জায়গায় আছে সেগুলির সাথে সিঙ্ক্রোনাইজ করে আমাদের স্ট্র্যাটেজি সাজাইতে হবে, এটা চুক্তিতে আছে। তাইলে সরাসরি কিন্তু এই চুক্তির সাথে কন্ট্রাডিক্ট করে চায়না যাওয়া হয়েছে। আপনি একদিকে জিসময় সই করতে যাচ্ছেন, আকসা সই করতে যাচ্ছেন,
আবার আপনি চায়নার সাথে নানা রকম ডিলিংসে যাবেন, এটা তো হয় না। আপনি যে প্রশ্নটা করলেন, মানে আমেরিকার রিয়াকশন কি, এটা আমরা দেখতে পারবো। মানে এমন এটা হইতে পারে, আমি যদি পজিটিভলি দেখি যে হয়তো আমেরিকার কাছ থেকে একটা সিগন্যাল নেওয়া হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমরা যাই, দেখি, হ্যাঁ আপনি কিছু মনে করেন না, এরকম হইতে পারে। যাই হোক, আমরা ঠিক জানি না। তবে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে চায়না যেহেতু মিলিটারি স্ট্রেংথ আমেরিকার সঙ্গে পারবে না, কখনোই পারবে না, সেহেতু চায়না ইকোনমিক ইম্পেরিয়ালিস্ট হতে চাচ্ছে, অর্থনৈতিক সাম্রাজ্যবাদী। তাদের অর্থনীতিটাকে তারা এমন এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, অলরেডি গেছে, তারা অ্যাচিভ করছে অনেক কিছু, যাচ্ছে যাতে তারা ওই আমেরিকার যে মিলিটারি ইম্পেরিয়ালিজম তার বিপরীতে ইকোনমিক ইম্পেরিয়ালিজম হিসেবে তারা একটা কি বলে যে একটা ইয়ে দিতে পারে, মানে থ্রেট হইতে পারে আমেরিকার জন্য। ফলে সে তার মতো করে সব কিছু সাজাবে, গেল এক। 2 নম্বর হচ্ছে, দেখেন আমরা কিন্তু কংক্রিট কিছু পাইনি এখনো এই যে এই 2টা ট্রিপে। হ্যাঁ, 2টা ট্রিপে ম্যাক্সিমাম হয়েছে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্বাক্ষর কিন্তু কিছু মিন করে না, ঠিক আছে। কিন্তু এবারে আমরা দেখলাম যে বাংলাদেশ প্রথম কোনো দেশের সাথে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা খাতে 2+2 কৌশলগত সংলাপ চালুর বিষয়ে একমত হয়েছে। সেই জায়গা থেকে যদি প্রশ্ন রাখি, এটি কি ধরনের প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, আমি তো বললাম যে চায়নার সাথে যখন আপনি কোনো বিষয়ে ডিল করতেছেন, এইটার ইফেক্ট হিসাবে আপনার ইন্ডিয়া এটাকে কীভাবে দেখছে, আমেরিকা কীভাবে দেখছে, সেটা আপনাকে ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। যেমন ধরেন এই যে তিস্তার ব্যাপারে যে কোনো হয় নাই না, কোনো সলিড কিছু হয় নাই, এইটা কিন্তু সাপে বর হয়েছে আমি মনে করি। তিস্তা যদি চায়নাকে দিয়ে দেওয়া হয়, তাইলে এইটার এই ইন্ডিয়া থেকে যে ল্যাটারাল প্রেশার আসবে, সেইটাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ইন্ডিয়া তো এখন ইরিটেট করে, তাই না, আমাদের উত্তক্ত করে নানাভাবে, এই বর্ডার কিলিং, ধরেন পুশিন, মুক্তমুখ, এই সেই। কিন্তু তিস্তা যদি চায়নাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই ইন্ডিয়া কিন্তু ইরিটেশনের উপরে উঠে এক ধরনের অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। হ্যাঁ, ফলে এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে, তাই না। আমি জনতুষ্টিমূলক, হ্যাঁ, ইন্ডিয়া গেলাম না, চায়না গেলাম, আমেরিকাকে একটু কেয়ার করলাম না, এগুলি আলটিমেটলি এটা আপনি রেসিস্ট করতে পারবেন কি না, হ্যাঁ, এইটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো এখন দেখা যাক, আমরা তো আমাদের আসলে টাকা দরকার, বুঝছেন, এই টাকাটা কিভাবে পাওয়া যাবে চায়নার কাছ থেকে, সেইটা বরং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিস্তা এই যে এইসব, এগুলি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না। তিস্তায় যে একবারে ইমিডিয়েটলি এটা নিয়ে এটা একটা চুক্তি হইতে হবে, এটা খুব এত আর্জেন্সি না, এটা জরুরি অবস্থার মধ্যে আমরা নাই। তো আমাদের দরকার হচ্ছে টাকা, এবং আমাদের যে এখনকার যে ইকোনমি, আমাদের ইকোনমি কিন্তু ভালো না। আপনি কি বলে যে ওই যে বললাম না, যে স্ট্যাবলিশ অথরিটি যেসব বিষয়কে ঠিক বলে সেগুলিকে বেঠিক বলা খুব বিপজ্জনক। এই জন্য মুখ থেকে কথা বেরই হয় না। আমাদের অর্থনীতি কিন্তু ভালো না ইন দি সেন্স যে ধরেন অনেকগুলি সূচকে, হ্যাঁ, যেমন ধরেন একটি ধরেন যে ইনভেস্টমেন্ট কিন্তু একদম নাই, একেবারেই নাই। কিন্তু আবার ইনভেস্টমেন্ট ছাড়া আপনি তো নতুন কর্মসংস্থান করতে পারবেন না। তারপরে এখনকার যে শিল্প কারখানাগুলো আছে, অনেক আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ইন্ডাস্ট্রি, গার্মেন্টস না, অন্যান্য মোর দ্যান 500 ইন্ডাস্ট্রি আপনার রেডি হয়ে বসে আছে, গ্যাস পাচ্ছে না, এবং তাদেরকে ঋণের টাকা শোধ করতে হচ্ছে। আমাদের ইনফ্লেশন রেট আপনার ডাবল ডিজিটের কাছাকাছি, যদিও আমি বললাম তো এই বাজেটটা হাইলি অ্যাম্বিশাস, বলা হচ্ছে যে 7.5% নিয়ে আসবে ইনফ্লেশন। কী হবে না হবে এটা এটা কোয়েশ্চেনেবল এগুলি আর কি। তারপরে ধরেন যে জিডিপি কত, তারপরে কি বলে যে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে একটা আছে না যে কর্মচাঞ্চল্য, একটা ইকোনমিক অ্যাক্টিভিটি একটা আছে না, সেটা এক ধরনের স্থবিরতায় আসি। এবং এই স্থবিরতার মধ্যে আমরা এমন কতগুলি গতিশীল প্রোগ্রাম নিছি, ডাইনামিক প্রোগ্রাম নিছি, সেইটা আমাদের যে স্থবির যে অর্থনীতি এটার সঙ্গে কিন্তু যায় না, হ্যাঁ, যায় না। এবং কতগুলো তো আবার নতুন জিনিস বের হচ্ছে, যেমন ধরেন যে সরকারি কর্মচারীদের যদি বেতন বাড়িয়ে দেওয়া হয়, এটাও তো চলতেছে, তাইলে এটা আরেক ধরনের ইকোনমিক প্রেশার পড়বে। এমনি সোশ্যাল সেফটি নেটওয়ার্কে এই যে কার্ড টার্ড ইত্যাদি, জুলাই যোদ্ধাদের ভাতা, তারপরে হচ্ছে যে নানা রকম প্রোগ্রাম তো গভর্নমেন্ট হাতে নিচ্ছে, তাই না। তো ফলে এগুলি তো সাস্টেইন করতে হবে, এটা তো খালি শুরু করলে তো হবে না। আপনি
একটা ওই যে রবীন্দ্রনাথের সেই কথাটা, বাঙালি শুরু করে কিন্তু শেষ করতে পারে না, কারণ অনেক আগে ভুলে গেছে না, এগুলি মানে চিরনতুন এসব কথা। তো আপনাকে তো এইগুলিকে কন্টিনিউ করতে হবে, এগুলি সাস্টেইন করতে হবে, অসংখ্য তাই ধন্যবাদ না? জানাচ্ছি মাঝখানে জনাব যদি মুখ মাহবুব থুবড়ে কামাল। পড়ে যায় এগুলো মুখ থেকে, তখন এটা কি হবে, তাই জি, না? ধন্যবাদ আমরা আশা জানাচ্ছি। করতেছি দেখেন, একটা কথা বলিনি আপনাকে, আমাদের যে ফরেন ডিপ্লোমেসিটা যে অবস্থায় আছে, এইটাকে পজিটিভ করতে গেলে, এইটাকে আমাদের অনুকূল নিতে গেলে খুব বড় ধরনের ক্রাফটম্যানশিপ লাগবে, একটা ক্রাফটিং লাগবে। এইটা কিন্তু প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের চলমান মেগা প্রকল্পগুলোর অর্থায়ন এবং দ্রুত বাস্তবায়নে নতুন কোনো করে গতি আসতে পারে কিনা, আমি সেই প্রশ্নটা শুনেন, আপনার কাছে এখানে আমি বলি, রাখছি। এখানে আমি পরবর্তী অংশে ফিরছি। আমার 10 সেকেন্ড জি জি, আমি একটু বিস্তারিত শুনতে চাচ্ছি। আমি আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা কিন্তু কনফ্লিক্টিং, জি। ঠিক আছে? তো আপনি আমি কি পুরো করেন? বিষয়টা আপনার কাছে You have to বুঝবো। choose, জি, তাই না? জি, জনাব মাহবুব কামাল, এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি। সরওয়ার তুষার, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ইঙ্গিত দিয়েছে এমনটি শোনা যাচ্ছে, কিন্তু চীন আদতে রোহিঙ্গা সংকট সমাধানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন? খুব বেশি আশাবাদী হতে চাই না। প্রথমত বলি যে ভুল বোঝাবুঝি যেন না হয়, আমি সফরটাকে ওভারঅল পজিটিভলি দেখছি। কারণ হলো ইমপ্রেশনটা গুড, মানে এটা সত্য যে আমরা সাবস্ট্যান্সিয়ালি হয়তো তেমন কিছু পাচ্ছি না, অর্থাৎ অর্থনৈতিক সহায়তা এবং অন্যান্য কংক্রিট এগ্রিমেন্ট হয়তো কম হয়েছে, বাট এই সফরের একটা জিওপলিটিক্যাল ইমপ্রেশন আছে, বা জিওপলিটিক্যালি না, ধরেন একটা ফরেন পলিসিগত একটা ইমপ্রেশন আছে যে আমরা আমাদের মতো করে করার চেষ্টা করছি। এটা ভালো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই সফরের ফলে রোহিঙ্গা সমস্যা দূর হয়ে যাবে আমার কাছে এরকম মনে হয় না। অন্তর্বর্তী সরকার বা কোনো অগ্রগতি হবে অ্যাটলিস্ট, এটাও আমার কাছে মনে হয় না। অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা বিষয়ে স্পেশালাইজ বলে একজনকে এখানে আনা হলো, প্রথমে যিনি যিনি ফরেন মিনিস্টার, তাকে তো তখন সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে আনা হয়েছে, কিন্তু প্রথমে তাকে রোহিঙ্গা বিষয়ক বিশেষ মানে স্পেশালিস্ট এবং দূত হিসেবে আনা হয়েছে উপদেষ্টা পদমর্যাদায়। তারপর এখানে জাতিসংঘের মহাসচিব আসলেন, আমরা একটু আশাবাদী হয়েছিলাম। প্রধান উপদেষ্টা বললেন, তৎকালীন প্রধান উপদেষ্টা, যে আগামী বছর আপনাদের দেশে ঈদ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু সেগুলো কিন্তু হয় না, কারণ এই সমস্যাটা অনেক জটিল। যতক্ষণ পর্যন্ত বার্মার প্রশ্নে, আপনাকে এখানে মনে রাখতে হবে যে আমেরিকার একটা বার্মা অ্যাক্ট আছে, ফলে এখানে আমেরিকার একটা মানে স্টেক হোল্ডার কিংবা প্লেয়ার যাই বলি না কেন, পাশাপাশি ইন্ডিয়া আছে, চীন তো আছেই, এবং মায়ানমারের পরিস্থিতিটা শেষ পর্যন্ত কোন দিকে যায়, পুরো মায়ানমারের কথা বাদ, আরাকানের পরিস্থিতিটা শেষ পর্যন্ত কোন দিকে যায়, এটা সেটেল হওয়ার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় না যে রোহিঙ্গা প্রশ্নের সমাধান হচ্ছে। কেন? এটা দেখেন, একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আছে। এগুলো হচ্ছে কি আমাদের মনোযোগটা একদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমার কাছে খুব খারাপ মনে হয়। মানে সরকারও এই কাজটা করতে চাচ্ছে, যে সার্বিক দিকটাই আপনার বলা উচিত। জাতিসংঘ কিছুদিন আগে জমি চাইলো রোহিঙ্গাদের জন্য, বাংলাদেশ বললো যে না, এটা আমরা দিতে পারবো না। জমি কেন চাইলো? জমি চেয়েছে, তার মানে হচ্ছে যে জাতিসংঘ খুব ভালো করেই জানে যে এটার ইনফোর্সেবল ফিউচার কোনো সমাধান আপাতত নাই, বাংলাদেশেই তাদেরকে আরও থাকতে হবে। এটাই তো, আর কি। ফলে রোহিঙ্গার ব্যাপারটা সমাধান করতে পারবে, বরং এখানে মালয়েশিয়া এবং চীন সহ আরও যে সমস্ত রাষ্ট্র আছে তাদেরকে নিয়ে যদি কিছু রোহিঙ্গাদেরকে বিভিন্ন দেশে, কারণ এই বার্ডেনটা আমরা মানে সরি যে এইভাবে বলতে হচ্ছে, কারণ আমরা যখন রোহিঙ্গারা এখানে আসে 17 সালে, আমরা কিন্তু সমর্থন করেছি, বাংলাদেশের মানুষ সমর্থন করেছে, এই কারণেই শেখ হাসিনা একটা পর্যায়ে বাধ্য হয়েছিলেন। কিন্তু মানে আমরা কেন এটার একা ঘাঁটিটা টানবো? এটা আমরাই সমস্যা তৈরি করি নেই, কিন্তু এই সমস্যাটার সাফারার হচ্ছে আমরা। ফলে এই মানুষদের মর্যাদাপূর্ণ জীবনের ব্যাপার আছে এবং তাদেরকে একটা নিরাপদ জীবন দিতে হবে। এখন আপনি ওইখানে তাদের ওই আরাকান আর্মির, মানে যারা কিনা ধরেন যদি আজকে আরাকান যদি আজকে মিয়ানমার থেকে আলাদা হয়ে যায়, তাহলে যারা দায়িত্ব পাবে তাদের দৃষ্টিভঙ্গি রোহিঙ্গাদের ব্যাপারে অত্যন্ত বর্ণবাদী, কোনো কোনো ক্ষেত্রে জান্তাদের চেয়ে ভয়ানক। তারা মানে মেরে ফেলবে, এরকম টাইপ, মানে সাথে সাথে মেরে ফেলবে, এবং রোহিঙ্গা শব্দটা তো স্বীকার করে না। এখন ধরেন সরকার যে আমাদেরকে এত কথা বলছে, সরকার এটা আমাদের সামনে খোলাসা করুক, সত্য কথাটা বলুক, যে ওখানে রোহিঙ্গা শব্দটা তারা উচ্চারণ করতে পেরেছে কিনা চীনে। আমার ধারণা পারে নাই, বিকজ তারা মিয়ানমার যেভাবে দেখে এটাকে মিয়ানমারের হিসেবে মানে সিটিজেন হিসেবে। রোহিঙ্গা সংকট সমাধান পুরোপুরি মিয়ানমারের উপর নির্ভর করছে। অবশ্যই মিয়ানমার, আপনি যে দেশে তাদেরকে পাঠাতে যাচ্ছেন তাদেরকে বাদ দিয়ে এটা কিভাবে করবেন, এবং সেই দেশের পরিস্থিতি
ঠিক করা ছাড়া বা একটা মোটামুটি একটা আপগ্রেডেশন ছাড়া আপনি কিভাবে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই, অসংখ্য মানে ধন্যবাদ আশাবাদী জানাচ্ছি। আশাবাদী হতে সমস্যা নেই, আমরা চাই যে তারা তাদের দেশে চলে যাক, কিন্তু তাদেরকে আপনার নিরাপত্তা সহকারে পাঠাতে হবে। এর আগে কিন্তু করিডোরের কথা এসেছিল, এখন যেমন চীন থেকে করিডোরের কথা আসছে, তখন কিন্তু বাংলাদেশ টু মিয়ানমার হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা এসেছিল, তখন দেশের মধ্যে এটা নিয়ে অনেক কথা এবং খোদ বিএনপির ব্যাপক বিরোধিতা করেছিল তখন। হ্যাঁ, ফলে এই জিনিসগুলো শুনতে খুব সুন্দর, কিন্তু বাস্তবতা এখানকার জিও পলিটিক্যাল সিনারিও অত্যন্ত আলাদা। আপনি একটা জিনিস ধন্যবাদ একটা জিনিস জানাচ্ছি, last বলি, আজিজ। সেটা হচ্ছে যে এই আরাকান আর্মি আপনার ট্রলার আটকে রাখে, কয়েকদিন পরে হরমুজ প্রণালীর মতো এখানে টোল চাইতে পারে। এই পরিস্থিতিতে আপনি কিভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করবে? আমি খুব একটা আশাবাদী নেই এই বিষয়ে। ধন্যবাদ জানাচ্ছি। জনাব এম এ আজিজ, তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহযোগিতাকে ভারত কিভাবে দেখবে, বাংলাদেশ কিভাবে সামনের দিনে আসলে ভারসাম্য বজায় রাখবে? খারাপভাবে দেখবে, সহজ কথা, খারাপভাবে দেখবে। এটা চ্যালেঞ্জ করেই করা হচ্ছে, তাছাড়া উপায় কি? তো ভারতকে চ্যালেঞ্জ করার সক্ষমতা আপনার আমাদের রয়েছে কি? তিস্তা এগ্রিমেন্ট দি হিন্দুস রিপোর্ট করেছে, সেখানে বলেছে যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করতে হবে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের যে সব রেস্ট্রিকশন ছিল সেগুলো বহাল রাখছেন, পুশিন খেলা করতেছেন, এই ভাষায় বলছে। আপনারা তিস্তা গঙ্গার চুক্তি করেন না কেন? গঙ্গা চুক্তির মেয়াদও শেষ হতে যাচ্ছে বছর শেষ, ডিসেম্বরে। করেন না। তারপর বাণিজ্য এগুলো রেস্ট্রিকশন গুলো এগুলো প্রত্যাহার করেন না কেন? এগুলো তো তাদের পত্রিকাই বলছে। তো আমার বক্তব্য হচ্ছে, ধরেন তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা করলেন না, কি করবেন? প্রশ্ন হলে আমি করব না, এটা উত্তর দিলাম। করবোটা কি? কারণ ভারত তো এখন আগ্রাসী হয়ে উঠছে, কারণ আগেও অনেক ভূখণ্ড দখল করছে, তারা দখলের প্রবণতা আসছে। সুতরাং এটা তো রেজিস্ট করতে হবে, কোনো না কোনো উপায়ে চেষ্টা তো করতে হবে। যেমন সারাল তুষার বলছে যে আমাদের হ্যাঁ বুঝতে হবে, দেখতে হবে, হ্যাঁ সত্য, কারণ অনেক কিছুই তো আলোচনা হয়েছে। যেমন রোহিঙ্গা ব্যাপারে কথা হয়েছে, এগ্রিমেন্ট হয়নি। চীন বলেছে যে রোহিঙ্গার বিষয়টা মেডিয়েট করতে পারবে উভয় পক্ষে। তাদের আরাকানিদের সাথেও খাতির আছে, আবার মায়ানমারের জান্তার সাথেও খাতির আছে। কিন্তু মায়ানমার একটা পিকুলার দেশ, বহু জাতির দেশ, একটা এগ্রি করাবে না আর একটা এগ্রি করবে না, এখানে তো সমস্যা আছে। এদিকে ওই যেটা সারা তুষের কয়ে ফেলছে, এটা সব বার্মা অ্যাক্ট আছে। বার্মা অ্যাক্ট মানে বুঝছেন, ওই অঞ্চল দিয়ে আরেকটা রাষ্ট্র করা, বার্মা অ্যাক্ট আছে। সেখানে তো আরাকানিরা যোদ্ধারা তো ওদের ভিতরে থাকতে পারে। তো ফাইনালি চীনের কথা শুনবে এমন তো নিশ্চয়তা নাই। এই জন্য আমি বলছি সব কিছু 3 মাস অপেক্ষা করতে হবে। তবে আমি একটা কথা বলি যে সব হার বেসিসে হওয়া উচিত। চীনের লোন নেওয়া কিন্তু আমার কাছে মনে হয় আমরা ফেসে যাব। একমাত্র শ্রীলঙ্কা দাঁড়াইতে পারছে, কারণ ওখানে সব কিন্তু যতই বলেন শিক্ষিত। চীনের ঋণে কি ধরনের ঝুঁকি রয়েছে আমি প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।